ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ ইশতিয়াক আহমেদ কবিরাজ, গাছান্ত চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমাদের অসংখ্য পেশেন্ট আছে যাদের কিছু প্রবলেম প্রতিনিয়ত ফেস করেন। তার মধ্যে একটা হলো যে বীর্যে শুক্রাণুর উপস্থিতি না থাকা বা বীর্যে শুক্রাণুর পরিমাণ কম থাকা, বা সহজ ভাষায় বলতে গেলে যে বিয়ে হয়েছে দীর্ঘদিন, হয়তো ৫-৭ বছর, ১০ বছর বা তারও বেশি, বাট কোনোভাবে বাচ্চা কনসিভ হচ্ছে না, বা ১ বছর বা ২ বছর বা ৩ বছর বিয়ে বয়স হইলেও অনেক চেষ্টার পরেও বাচ্চা কনসিভ পসিবল হচ্ছে না। এই ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, এখন বিষয় হলো যেখানে করণীয় দুইটা বিষয়, যে সেক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে উভয়ের টেস্ট প্রয়োজন হতে পারে। আলাদা আলাদাভাবে টেস্ট এবং পরীক্ষা করার পরে আসলে বোঝা যাবে যে কী সমস্যা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পুরুষের সমস্যা, অর্থাৎ বাচ্চা কনসিভ না হওয়ার জন্য পুরুষ কিভাবে দায়ী এবং পুরুষের কি কি সমস্যার কারণে বাচ্চা কনসিভ হয় না বা হতে প্রবলেম ফেস হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এক্ষেত্রে যে সিমেন অ্যানালাইসিস যে টেস্টটা আছে, এই টেস্টটা করলে আমরা কিভাবে বুঝতে পারবো যে একজন পুরুষের ইনফার্টিলিটি কেমন আছে, বীর্যে শুক্রাণুর পরিমাণ কেমন আছে, শুক্রাণুর গতিশীলতা কেমন আছে, এবং শুক্রাণুগুলো কতটুকু শক্তিশালী বা এর মুভমেন্ট কেমন, এর যে অ্যাক্টিভ সেল আছে কত পার্সেন্ট, এই জিনিসগুলো আমরা জানতে পারি। তো এই ক্ষেত্রে যেটা হয় যে পুরুষের এই ধরনের সমস্যাগুলোকে কয়েকটা স্টেজে ভাগ করা হয়। তার মধ্যে বিশেষত সিমেন অ্যানালাইসিস যখন টেস্ট করবেন, তখন রিপোর্ট অনুযায়ী আমাদের প্রথম ধাপে আমরা 3টা শ্রেণীতে ভাগ করি। একটা অ্যাজোস্পার্মিয়া, তারপরে আপনার অলিগোস্পার্মিয়া, এবং তৃতীয়ত হলো নর্মোজোস্পার্মিয়া। এখন প্রশ্ন হলো যে একজন পুরুষ যখন বাচ্চা কনসিভ করতে অক্ষম হয় বা বাচ্চা কনসিভ করতে প্রবলেম হয়, তখন আমরা সাধারণত সিমেন অ্যানালাইসিস টেস্টটা দেখি যে উনি আসলে কোন স্টেজে আছেন বা ওনার যে বীর্যের শুক্রাণুর পরিমাণটা কেমন আছে, তার উপরে ভিত্তি করে মূলত এই 3টা স্টেপে ভাগ করা হয়। সেক্ষেত্রে অ্যাজোস অর্থ অনুপস্থিতি, অ্যাজোস্পার্মিয়া অর্থ হলো যে বীর্যে বা শুক্রাণুর পরিমাণ একেবারেই নাই বা জিরো, বা যেটা থাকলেও সেটা একদম উইক সেল, খুবই কম, অর্থাৎ এটার মাত্রা থাকবে সাধারণত একজন সুস্থ মানুষের বীর্যে শুক্রাণুর পরিমাণ থাকবে সর্বনিম্ন 15 মিলিয়ন প্লাস, অর্থাৎ 15 মিলিয়ন থেকে সেটা 30 মিলিয়ন পর্যন্ত হতে পারে। হ্যাঁ, যদি সে এই পরিমাণ বীর্যে শুক্রাণুর পরিমাণ থাকে তাহলে সেটা বাচ্চা কনসিভ করার জন্য পারফেক্ট। বাট অ্যাজোস্পার্মিয়াতে যেটা হয়, অ্যাজোস্পার্মিয়াতে সাধারণত নীল অথবা জিরো অথবা লেস দ্যান টু, অর্থাৎ 2 মিলিয়নেরও কম শুক্রাণু যদি থাকে, সেটাকে আমরা সাধারণত অ্যাজোস্পার্মিয়া হিসেবে ধরে নেই। এরপরে আছে এর পরবর্তী স্টেপ, সেটা হলো অলিগোস্পার্মিয়া।
হ্যাঁ, অলিগোস্পার্মিয়ার ক্ষেত্রে আবার আরো 3টা স্টেপে ভাগ করা হয়। একটা হলো স্বল্প শুক্রাণুর উপস্থিতি বা মিল্ট অলিগোস্পার্মিয়া, তারপরে মডারেট অলিগোস্পার্মিয়া অর্থাৎ মাঝারি, এবং আরেকটা আছে সার্ভি অলিগোস্পার্মিয়া। আচ্ছা, এক্ষেত্রে মিল্ট সেটা হলো একদম স্বল্প মাত্রার যে শুক্রাণুর উপস্থিতি থাকে, সেটাকে সাধারণত আমরা ধরি মিল্ট বা মধ্যম পর্যায়ের অলিগোস্পার্মিয়া। এক্ষেত্রে এটার শুক্রাণুর পরিমাণ থাকবে 10 থেকে 15 মিলিয়ন পার মিলি, অর্থাৎ প্রতি এমএলএ 10 থেকে 15 মিলিয়ন শুক্রাণুর উপস্থিতি যদি থাকে, সেটাকে আমরা সাধারণত ধরি এটা মিল্ট অলিগোস্পার্মিয়া। এবং মডারেট অলিগোস্পার্মিয়া এটা সাধারণত ধরা হয় 5 থেকে 10 মিলিয়নের মধ্যে পার মিলি। এবং সার্ভে অলিগোস্পার্মিয়া এটা সবথেকে খারাপ অবস্থান, যেটা 5 মিলিয়নেরও কম। হ্যাঁ, 5 মিলিয়নেরও যদি কম থাকে পার মিলিতে, তাহলে সেটাকে আমরা ধরি সার্ভে অলিগোস্পার্মিয়া। এবং তৃতীয় যে স্টেপ, এই অলিগোস্পার্মিয়ার পরবর্তী ধাপ অ্যাজোস্পার্মিয়া, দেন অলিগোস্পার্মিয়া, এবং অলিগোস্পার্মিয়ার পরবর্তী স্টেপ হলো নর্মোজোস্পার্মিয়া। অর্থাৎ নর্মোজোস্পার্মিয়াটা হলো স্বাভাবিক, এরপরে এর থেকে যদি খারাপ অবস্থান হয় তাহলে সেটা অলিগোস্পার্মিয়া। 3টে স্টেপে থাকতে পারে, অথবা তার চেয়েও যদি বেশি খারাপ হয়, একেবারে শুক্রাণুর উপস্থিতি যদি নাই হয়ে যায় বা নীল হয়, সেই ক্ষেত্রে সেটা আমরা ধরি অ্যাজোস্পার্মিয়া। নর্মোজোস্পার্মিয়া, তো নর্মোজোস্পার্মিয়াতে যেটা হয়, এর স্পার্ম কাউন্টটা 15 মিলিয়ন প্লাস থাকে, 15 মিলিয়ন প্লাস অ্যাবাভ স্পার্ম কাউন্ট থাকবে, এবং এর মধ্যে 40% শুক্রাণুর উপস্থিতি থাকবে বা স্পার্ম কাউন্টের পাওয়া যাবে 40%, যার মধ্যে কমপক্ষে 32% অ্যাক্টিভ সেল থাকতে হবে, তাহলে সেটাকে আমরা নর্মোজোস্পার্মিয়া হিসেবে ধরি। আর সাধারণত নর্মোজোস্পার্মিয়ার যে সিমেনের যে পিএইচটা হয়, সেটা 7.2 থেকে 8.0, বা যেটা আদর্শ সিমেন পিএইচ বলা হয়, সেই পিএইচ মাত্রাটা অবশ্যই থাকবে। এখন প্রশ্ন হলো যে এই 3টা অবস্থানের মধ্যে কোন অবস্থান থাকলে আপনারা বাচ্চা কনসিভ করতে পারবেন বা বেবি নেওয়ার চেষ্টা করতে পারেন। সেটা হলো যে আপনাকে অবশ্যই মিনিমাম নর্মোজোস্পার্মিয়াতে থাকতে হবে। নর্মোজোস্পার্মিয়াতে এটা স্বাভাবিক হলেও এর শুক্রাণুর যে ইয়াগুলো থাকে, যে কাউন্টগুলো থাকে, যে শুক্রাণুগুলো থাকে, সেগুলো অনেকটা উইক থাকে, দুর্বল থাকে, এবং অধিকাংশ সেল অনেক সময় ডেড সেল হতে পারে, যার কারণে বাচ্চা কনসিভ করতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই শুক্রাণুর মান উন্নয়ন করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট, আমরা আয়ুর্বেদিতে কিভাবে ট্রিটমেন্ট করি, বা এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে, যে অলিগোস্পার্মিয়া বা নর্মোজোস্পার্মিয়া বা অ্যাজোস্পার্মিয়া যে স্টেপেই থাকেন, সেক্ষেত্রে আপনার সিমেন অ্যানালাইসিস টেস্ট করে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটার জন্য পারফেক্ট একটা ট্রিটমেন্ট দরকার হয়, যেটা আমরা আয়ুর্বেদিক ওষুধ দিয়ে সাধারণত করে থাকি। তো সেই ক্ষেত্রে যদি আমাদের অ্যাজোস্পার্মিয়ার অবস্থানে থাকে, সেই ক্ষেত্রে আমরা সাধারণত সাজেস্ট করি আমাদের বাজিকরণ কস্তুরি প্লাস হালুয়া, এবং এর সাথে সাধারণত কাঁচা শঙ্খমূল অথবা মণিবীর্য চূর্ণ পাউডার। এভাবে এটা মোটামুটি কমপক্ষে 3 স্টেপ ওষুধ কন্টিনিউ করতে হয়। প্রত্যেকটা ঔষধ প্রায় 45 দিনের ডোজ, এবং সেক্ষেত্রে 3টা ডোজে প্রায় 4.5 মাস ওষুধ কন্টিনিউ করতে হয়। 4.5 মাস ওষুধ কন্টিনিউ করার মাঝে প্রতি 1 মাস বা 1.5 মাস পর পর আপনাকে পুনরায় সিমেন অ্যানালাইসিসটা করতে হবে। এবং এটা করলে যেটা হয় যে, আশা করি ইনশাল্লাহ এই জিনিসগুলো, ওষুধগুলো কন্টিনিউ করলে এই অ্যাজোস্পার্মিয়া থেকে আস্তে আস্তে আপনার এই সিমেন কাউন্ট
বাড়তে থাকবে, অর্থাৎ আস্তে আস্তে হয়তো সার্ভিতে যেতে পারে, তারপরে মডারেটে যেতে পারে, তারপরে মিল্ডে যেতে পারে। একবারে তো সুস্থ হবে না, আস্তে আস্তে শুক্রাণু বাড়তে থাকবে, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এভাবে আস্তে আস্তে 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ এটা নর্মোজোস্পার্মিয়াতে চলে যাবে। এবং 4 থেকে 4.5 মাস ওষুধ কন্টিনিউ করার পরে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে আপনি বাচ্চা কনসিভ করার জন্য প্রস্তুত হতে পারবেন ইনশাল্লাহ। এবং এই ক্ষেত্রে এই ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়ার পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট কস্টটাও একটু বেশি হয়। দেখা যাচ্ছে যে প্রতি 45 দিনের ঔষধের জন্য প্রায় আপনাকে ঔষধের সময় ভেদে দাম অনুযায়ী অনেক সময় 6,000 টাকা বা 6,500 টাকা বা 5,500 থেকে 6,500 টাকার মতো ওষুধের খরচ হতে পারে প্রতি 45 দিনের জন্য। এর দ্বিতীয় স্টেপে যদি আপনি থাকেন অলিগোস্পার্মিয়ার স্টেপে যদি থাকেন, সেই ক্ষেত্রেও সেম। যদি আপনি সার্ভিতে থাকেন, সার্ভে অলিগোস্পার্মিয়া, তাহলে ট্রিটমেন্টটা আপনার সেম হবে আপনার অ্যাজোস্পার্মিয়ার মতোই। আর যদি মডারেট বা মিল্ড অলিগোস্পার্মিয়াতে থাকেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রথম এক স্টেপ আপনার বাজিকরণ কস্তুরী প্লাস যে হালুয়াটা আছে এই হালুয়া, এবং এর সাথে প্রথম স্টেপে মণিবীর্য চূর্ণ, এবং পরবর্তী স্টেপে শুধুমাত্র বাজিকরণ কস্তুরী প্লাস হালুয়া কন্টিনিউ করলেই ইনশাল্লাহ পরিপূর্ণভাবে নর্মোজোস্পার্মিয়াতে চলে যাওয়া সম্ভব। এবং এক্ষেত্রেও কস্টিং পরে প্রথম 45 দিনের জন্য মেবি 5 থেকে 5,500 টাকা, এবং পরবর্তী স্টেপের জন্য 4 থেকে 4,500 টাকা। আর যদি আপনার মিল্ড অলিগোস্পার্মিয়াতে আপনি স্টেজে থাকেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র 2টা হালুয়া কন্টিনিউ করলেই চলে। অর্থাৎ বাজিকরণ কস্তুরী প্লাস যে হালুয়াটা আছে এটা মূলত উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত, পাশাপাশি বীর্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বীর্যের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি, বীর্যের শুক্রাণুর মান উন্নয়ন, শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি, এই বিষয়গুলোর ক্ষেত্রে অত্যন্ত সফলভাবে কাজ করে। তো সেক্ষেত্রে এই যদি মিল্ড অলিগোস্পার্মিয়াতে আপনি থাকেন এই স্টেজে, সেক্ষেত্রে আপনার ওষুধ দরকার হবে 2টা এই ধরনের হালুয়া, যেটার প্রতি 45 দিনের জন্য আপনার কস্টিং আসবে 4 থেকে 4,500 টাকা করে। এবং আপনার যদি নর্মোজোস্পার্মিয়াতে থাকেন, যদি স্বাভাবিক অবস্থানে থাকেন, যে আপনার উৎপাদন যেটা আছে, আপনার শুক্রাণুর উৎপাদন ঠিক আছে, অর্থাৎ শুক্রাণুর উৎপাদন আপনার 15 মিলিয়ন প্লাস বা 20 মিলিয়ন প্লাস, কিন্তু আপনার শুক্রাণুর যে গতিশীলতা সেই জিনিসটা কম, অর্থাৎ যে শুক্রাণুটা আপনার বাচ্চা কনসিভ করার জন্য আপনার যখন জরায়ুতে প্রবেশ করে, তখন প্রবেশের সময় শুক্রাণুগুলো পানির মধ্যে ভেসে থাকে এবং হালকাভাবে নড়াচড়া করে বা মুভমেন্ট করে, বা পানির মধ্যে এক কথায় বলা যায় সাঁতার কাটে। তো এই সাঁতার কাটা বা এর যে নড়াচড়া বা মুভমেন্ট, এই জিনিসটা যদি পারফেক্টলি না হয়, একটা শুক্রাণু যদি পরিপূর্ণ সুস্থ সবল না হয়, সেই ক্ষেত্রে প্রবলেম দেখা দেয়। তো এই নর্মোজোস্পার্মিয়াতে যে সমস্যাটা হয়, যে শুক্রাণুর পরিমাণ বা কাউন্ট হিউজ পরিমাণ থাকে, দ্যাটস ফাইন, এবং এটা বাচ্চা কনসিভ করার জন্য খুবই ভালো। বাট আপনার যে সমস্যাটা হয় সেটা হলো আপনার যে সেলগুলো আছে, শুক্রাণুর যে সেলগুলো, সেগুলো ম্যাক্সিমামই হয় উইক, একটু দুর্বল হয়। দেখা যাচ্ছে যে অনেক সময় এটার মুভমেন্ট কম থাকে, অনেক সময় 50 থেকে 60%, অনেক সময় 65% পর্যন্ত ডেড সেল পাওয়া যায়। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অ্যাক্টিভ সেলের পরিমাণ মাত্র 30%, বাট আপনার যেখানে অ্যাক্টিভ সেল মিনিমাম 40% থাকতে হবে, যেটা 50 to 60% থাকলে উত্তম। তো এই ক্ষেত্রে এই নর্মোজোস্পার্মিয়ার ক্ষেত্রে সেম ট্রিটমেন্ট, আমাদের বাজিকরণ কস্তুরী প্লাস যে হালুয়াটা আছে সেটা পরপর 2টা ডোজ যদি আপনি কন্টিনিউ করেন 45 দিন করে, সেক্ষেত্রেও খরচ সেম, 4 থেকে 4,500 টাকার মধ্যে 45 দিনের ওষুধটা কমপ্লিট করা হয়। সেক্ষেত্রে 2টা ডোজ কন্টিনিউ করলে ইনশাল্লাহ আপনার বীর্যের শুক্রাণুর যে গতানুগতিক যে উর্বরতা সেটা বাড়বে, এর সক্ষমতা বাড়বে, এর যে শুক্রাণুর মান উন্নয়ন যেটা প্রয়োজন সেই জিনিসগুলো হয়ে যাবে ইনশাল্লাহ, এবং বাচ্চা কনসিভ করার জন্য এটা আদর্শ শুক্রাণুর অবস্থান তৈরি করে ফেলবে। এখন প্রশ্ন হলো যে যদি আপনার এই ধরনের সমস্যা না থাকে, সেক্ষেত্রে আপনার যে পার্টনার বা সঙ্গী বা স্ত্রী, সেক্ষেত্রে তারাও কিছু টেস্টের প্রয়োজন হতে পারে, যে তার সমস্যা আছে কিনা, অ্যাকচুয়ালি তার ওভুলেশনটা হয় কিনা,
যদি ডিম্বাশয় থেকে ডিম্বস্ফুটন না হয় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা কনসিভ করতে প্রবলেম হবে। সেক্ষেত্রে অবশ্যই সেই জিনিসগুলো চেক করে নিতে হবে। আর আরেকটা বিষয় যে জিনিসটা না বললেই নয়, আমাদের এই যে মণিবীর্য চূর্ণ, আমাদের চ্যানেলে এটার রিভিউ এবং ভিডিও সবকিছুই দেওয়া আছে আগে। এই জিনিসটা কিন্তু শুক্রাণু বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটি ভেষজ। এখানে অসংখ্য জঙ্গলের গাছগাছরা, মণিবীর্য, কাটাগুঞ্জা সহ, মর্দান গাছ সহ বিভিন্ন গাছগাছরা দিয়ে এটা তৈরি করা হয় এবং এটা বীর্যের উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি করে, বীর্যকে আঠার মতো ঘন করে এবং বীর্যের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে। এবং কেউ যদি এটা টানা 6 মাস বা 5 মাস খেতে পারে, সেই ক্ষেত্রে অনেক সময় এই ধরনের সমস্যাগুলো থাকলে সেগুলো রিকভারি হয়ে যায়। চাইলে এটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আরেকটা দুঃখজনক বিষয় হলো যে এই জিনিসটার দাম, এই মণিবীর্যর যে চূর্ণটার দাম আগে অনেক কম থাকলেও উৎপাদন খরচ বাড়ার কারণে দিন দিন এটা বাড়তে বর্তমানে আজকে আবারও এক দফা মূল্য বৃদ্ধি করতে হচ্ছে। গততে আমরা এটা বিক্রি করতেছিলাম 300 গ্রামের প্যাক 1000 টাকা, বাট বর্তমানে এটা 1200 টাকায় বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ 300 গ্রাম প্যাক বা 1 মাসের প্যাকেজের জন্য আপনাকে গুনতে হবে এখন 1200 টাকা, যেটা আগে ছিল 1000 টাকা এবং তার আগে ছিল 900 টাকা বা তার আগে আরও কম ছিল। বাট বর্তমানে এটা আপনার মূল্য দাঁড়িয়েছে 1200 টাকা। এটা খাবার নিয়ম হচ্ছে ভরা পেটে প্রত্যেক দিন সকালে এবং রাত্রে এরকম 2 চা চামচ পরিমাণ ঔষধ হাফ কাপ পানির মধ্যে নিয়ে জাস্ট আপনি গোলায় নেবেন। চাইলে এর সাথে 1 চামচ বা 2 চামচ মধু নিতে পারেন, নিয়ে জাস্ট শুধুমাত্র এটা খেলেই হবে। এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনার স্বাস্থ্যে বডি মেটাবলিজম শক্তি বৃদ্ধি করে, পাশাপাশি স্নায়বিক দুর্বলতা থাকলে সেটা ঠিক করে। এর পাশাপাশি শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ উপাদানের যোগান দেয়, কারণ এখানে এমন কিছু গাছ আছে যেগুলো অত্যন্ত পুষ্টিকর হার্বস। এছাড়াও এটা আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি করে। সাধারণত যাদের টেস্টোস্টেরন হরমোনের কারণে এ ধরনের সমস্যা বা বীর্যে শুক্রাণুর পরিমাণ কমে যায়, তাদের জন্য এটা একটা আদর্শ ফুড সাপ্লিমেন্ট বলা যেতে পারে। এটা আসলে মেডিসিন বলা যাবে না, এটা জাস্ট একটা ফুড সাপ্লিমেন্ট বলতে পারেন। তো এই জিনিসটা খুবই একটা ভালো জিনিস। তো এই জিনিসটার বিষয়ে আমি বিস্তারিত বলতেছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। এটা আলাদা ভিডিও দেওয়া আছে মণিবীর্যের জন্য, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো এই সাধারণত অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া বা নর্মোজোস্পার্মিয়া এগুলো কেন হয়, এই বিষয়গুলোর পিছনে অনেকগুলো কারণ আছে। এই বিষয়গুলো নিয়ে যদি আমি কথা বলতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা আমাদের চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সমস্যা অনুযায়ী আমরা বিশ্লেষণ করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট চাইলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। এবং এ ধরনের পেশেন্টদের রেজাল্ট আমাদের কাছে খুবই ভালো এবং ইনশাল্লাহ বাচ্চা কনসিভ করতেছেন, শত শত রোগী খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।